নমস্কার, ফিরে এসেছি কথাকৃতিতে। আজ কথাকৃতির এই অনুষ্ঠানে আমার সাথে যে কবি রয়েছেন তিনি শুধুই কবি নন, একজন প্রখ্যাত সম্পাদিকাও। এবং আপনারা জানেন বন্ধুরা, কবিতার সাথে সাথে সম্পাদনা করাটা আমাদের কবিতার জগতে কতটা গুরুত্বপূর্ণ। আজ আমাদের মধ্যে রয়েছেন আমার, আপনার, আপনাদের সবার ভীষণ প্রিয় কবি এবং ততোধিক প্রিয় সম্পাদিকা আর সবচেয়ে ভালো একজন মানুষ, কবি দীপশিখা পোদ্দার। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, তোমাকে শুভ সন্ধ্যা জানাই। দিদি শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে, এই কথাকৃতির অনুষ্ঠানে তোমাকে পেয়েছি। আমারও খুব ভালো লাগছে, তোমাদের এই একটা উজ্জ্বল এবং জনপ্রিয় অনুষ্ঠানে তুমি আমাকে ডাকছো, আমার খুব ভালো লাগছে। দিদি আমি আহ্লাদিত বোধ করছি। আমার কাছে প্রাপ্তি। দিদি তুমি হয়তো জানো, তুমি তো আমার প্রত্যেকটা অনুষ্ঠানই মূলত শোনো, আমি দেখেছি। তো এটা একটু বেতারের আবহে হয়, তো এই বেতার নিয়ে তোমার কিরকম মনোভাব আমি একটুখানি শুনে নেবো ছোট্ট করে। না, বেতার নিয়ে তো মনোভাব খুবই সুন্দর, কারণ আমাদের যখন শৈশব ছিল তখন তো আমরা বেতারের নির্ভরই ছিলাম অনেকটা সময় পেরিয়ে এলেও বেতারকে কিন্তু এখন আমরা ছেড়ে আসতে পারিনি। তো সেদিনকেই একটা অনুষ্ঠান করে এলাম, কল্লোল দত্ত ডাকলেন কবি কণ্ঠে। কবি কণ্ঠে। তো ভালো লাগে এই অনুষ্ঠানগুলো, খুবই ভালো লাগে। বেতার তো আমাদের একদম জীবনের সঙ্গী, শুধু আমাদের নয়, সমস্ত মানুষেরই। খুব ভালো অনুষ্ঠান। তো আমরা সরাসরি তাহলে তোমার কবিতায় চলে যাই। আচ্ছা, আজকের প্রথম কবিতা কি দিদি? আমি যে কবিতাটা প্রথম পড়ছি এটা আমার খুব ভালো লাগার কবিতা এবং খুব জনপ্রিয় কবিতাই বলতে পারো। অনেকেই কোনো মঞ্চে উঠলে আমাকে এই কবিতাটা পড়তে বলে। আমি আমার ভালো লাগার কবিতা পড়ছি। কবিতাটার নাম হাম্বা। 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 আচ্ছা। আমার হাসি পায়নি, তবু ওরা জোর করে চোয়াল ফাঁক করে আমার দাঁত দেখলো। আমি হাম্বা করে মাকে ডাকলাম। মা তার স্নেহময় জিভ দিয়ে আমাকে আদর করে বললেন হাম্বা। বুঝতে পারলাম মা বলছেন এটাই নিয়ম। এরপর ওরা আমার চলন দেখলো, গড়ন দেখলো, লেজ তুলে দেখলো এবং মালিকের কাছ থেকে আমার বংশ পরিচয় নিল পুঙ্খানুপুঙ্খ। তারপর ক্রেতা বিক্রেতার দামাদামি শেষে আমাকে নিয়ে চললো ওদের দেশে। আজ আমাকে প্রথম পাল খাওয়ানোর দিন। আমার মন চাইছে না, একটুও না। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে নারী চরাচর, তবু ওরা আমাকে ঘিরে উৎসব করছে। আমার কষ্টটার গায়ে জোর করে আনন্দ লেখা লেবেল সেটে দিচ্ছে। আমি চিৎকার করে মাকে ডাকছি হাম্বা। দূর থেকে ভেসে আসছে মার কণ্ঠস্বর হাম্বা। বুঝতে পারছি মা বলছেন এটাই নিয়ম। বুঝতে পারছি মা বলছেন এটাই নিয়ম। আসলে এই যে শেষের হাম্বাটা, বন্ধুরা, শ্রোতা বন্ধুদের একটু যদি আমি দুটো লাইন বলি তাহলে হয়তো আরেকটু ব্যাপারটা আমাদের ভিতরে ঢুকবে। প্রথম হাম্বাটা নিয়মটাকে বোঝানো, আর দ্বিতীয় হাম্বাটা বোধহয় নিয়মের প্রতিবাদ। আসলে আমরা প্রতিবাদ করতে পারি না, মেরুদণ্ডের জোর থাকা চাই প্রতিবাদের। যারা করতে পারে তারা তো দাতা। দিদির কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত যে গল্পটা আমরা পেলাম, সেটা কি শুধুমাত্রই একটা গল্প নাকি একটা প্রতিবাদ? দিদি আমি ঠিক ধরেছি তো ভাবনাটা? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমাদের নারী জীবনের যে কত রকমের কষ্ট থাকে, একদম একদম তার একটা একদম। দিদি আমি তোমার পরের কবিতায় যাব, কিন্তু তার আগে তুমি তো শুধুমাত্রই কবি নয়, আমি তো প্রথমেই বলেছি তুমি আমাদের কাছে প্রখ্যাত সম্পাদিকা। তুমি একমাত্র পত্রিকার সম্পাদনা করে আসছো গত 4 বছর ধরে এবং বাংলা কবিতা একাডেমির সাথে যুক্ত 26 বছর ধরে। এটা বোধহয় তুমিই কর্ণধার।
দিদি, আমি তোমার কাছ থেকে এই পত্রিকার সম্পর্কে এবং বাংলা কবিতা একাডেমি সম্পর্কে কিছু জানতে চাই, এবং আমাদের শ্রোতা বন্ধুরাও জানতে চায়। আরেকটা বড় কথা হচ্ছে, এই যে তোমার একমাত্র পত্রিকায় সমস্ত তরুণ কবিরা যারা বলিষ্ঠ লিখছেন, তারা তাদের লেখা প্রকাশ পাচ্ছে তাদের, এবং তাদের একটা বড় জায়গা হচ্ছে এই একমাত্র পত্রিকা। আমি সে বিষয়েও তোমার কাছ থেকে একটুখানি শুনে নিতে চাই। এই পত্রিকার বিষয়টা বলতে গেলে প্রথমে আমাকে একটু বলতে হয়, মানে এই পত্রিকার যে মানে জন্ম লগ্নটা সেটা একটু খুব মজার, মানে কিছুটা মজার আর কি। তখন সুনীলদা ছিলেন, মানে আমার তখন একমাত্র পত্রিকা তখনও জন্ম হয়নি, জন্ম হবে এরকম একটা অবস্থায়। তো সুনীলদার বাড়িতে একদিন গেছি, তো সুনীলদার বাড়িতে যেতাম তখন, মাঝে মাঝে যেতাম। তো সুনীলদাকে বললাম যে এরকম সুনীলদা, এরকম একটা মান্থলি কাগজ করতে চাইছি, কবিতা কেন্দ্রিক মূলত নয়, এটা সম্পূর্ণ সব সাহিত্যের দিকটাকেই ধরবো। তো সুনীলদা সব শুনলেন টুনলেন। আসলে যখন সুনীলদা বেঁচে ছিলেন যতদিন, ততদিন তো আমরা কোনো কাজ করতে গেলে কখনোই সুনীলদাকে না জানিয়ে করতাম না, মানে সাহিত্য সংক্রান্ত কোনো কাজ। উনি আমাদের ছিলেন মানে অভিভাবক বলতে গেলে। তাকে না যে আমরা কোনো কাজ, কোনো মতামত, আমরা তার মতামত ছাড়া আমরা চলতাম না। তো সুনীলদাকে বললাম সব, সুনীলদা সব শুনলেন, শুনে টুনে বললেন যে সবই তো বুঝলাম, তো তোমার যে কাজটা তুমি করতে চাইছো পত্রিকা সম্পাদনার কাজ, ভালো কাজ, খুব ভালো কাজ, শুনতে ভাবতে খুব ভালো লাগছে। সাথীর দিকে ডাকলেন, ডেকে বললেন যে শুনছো সাথী, দীপশিখার মাথায় এবার পত্রিকার ভূত চেপেছে। বেশ লিখছিল, লেখাটার এবার 12টা বাজবে। তো বললেন যে আরে বাবা, লেখকরা কখনো পত্রিকা করে না, তারা অন্যের কাগজে লেখে। লেখকের এত সময় আছে নাকি একটা পত্রিকা করার, কি ধকল জানো? বললেন, তাও আর মাসিক পত্রিকা। বললেন যে এসব পাগলামি ছাড়ো, যেমন লিখছো লিখে যাও। আমার মাথায় মানে স্নেহের হাত দিয়ে বললেন যে তোমার মাথায় এসব ভূত কে চাপাই গো, মন দিয়ে লেখো, তোমার দ্বারা লেখাটাই হবে। সেদিন চলে এলাম। তারপরে একটু নিরাশই লাগলো, চিন্তায় ভাবে বললো, মানে মত দিল না। তারপর যেতে পারি যাই, ওই একই বায়না, সুনীলদা পত্রিকাটা করবো, পত্রিকাটা নিয়ে কিছু বলুন, কবে করবো ইত্যাদি। তো সুনীলদা কিছু বলেন না। তা যতবারই বলি যে আপনি মত না দিলে তো করতে পারছি না, তো সুনীলদা মুচকি হাসেন, কিন্তু মত দেন না। শেষে একদিন বললেন যে এরকম বুঝেছি তোমার আর লেখা টেখায় মন নেই, তুমি এখন সম্পাদক হতে চাইছো, ভাবছো যে খুব নামডাক হবে, লোকে দীপশিখা দীপশিখা করবে। তা বললেন যে শোনো, ওসব কেউ করবে না, সম্পাদক দীপশিখাকে দেখবে সবাই গাল পাচ্ছে, আর যার লেখা ছাপবে না দেখবে সেই তোমার মানে শত্রু হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে পত্রিকা করার কি মজা। তো বলেন, তারপরে চলে এলাম। তো তারপর তো 12তে উনি চলেই গেলেন। উনি চলে যাওয়ার পরে তো আমাদের খুব মানসিকভাবে আমরা খুবই ভেঙে পড়েছিলাম, যারা আমরা সুনীলদাকে কেন্দ্রে রেখে যারা বাঁচতাম সাহিত্যের জগতে। তো সুনীলদা চলে যাওয়ার 5 বছর পরে 2017-তে আমাদের একমাত্র আত্মপ্রকাশ করলো। আর তখন তো বাংলা সাহিত্যের অনেক নক্ষত্ররা সব চলে গেছেন, বাদল বসু, উৎপল কুমার বসু, মানে যারা আমাদের পত্রিকার জন্মলগ্নে ছিলেন আর কি, পত্রিকার সঙ্গে মতামত দিতেন সবকিছু, তো তারা চলে গেছেন। যাই হোক, তো আমাদের একমাত্র পত্রিকা শুরু হলো 2017 থেকে, চলছে এখনো। তো মূল উদ্দেশ্যটা কি ছিল দিদি? শুধুমাত্রই বর্ষিয়ান বিশিষ্ট জনপ্রিয় কবিদের নিয়ে কাজ করা, না তরুণ কবিদের একটা প্ল্যাটফর্ম দেওয়া? না, এটা হচ্ছে কি, তোমাকে বলি, দেখো, প্রতিষ্ঠার শীর্ষে যারা বসে আছে, যেসব পত্র পত্রিকা মানে প্রাতিষ্ঠানিক জায়গায় যারা বসে আছে, তাদের তো একটা স্ট্র্যাটেজি থাকে পত্রিকার। সেই স্ট্র্যাটেজির কারণেই হোক বা আদার কোনো কারণে তারা সব ধরনের লেখা কিন্তু ছাপে না বা ছাপতে পারে না। তারা যা ছাপে তার বাইরেও তো অসংখ্য ভালো লেখা, মানে রীতিমতন স্মরণযোগ্য লেখা থেকে যায়, তাই না? দেখো, শিল্প সাহিত্য তো একটা অনন্ত আকাশ, কত রকমের চাঁদ তারা নক্ষত্র
ভালো লেখক, প্রাতিষ্ঠানিক লেখক, লিটল ম্যাগাজিন লেখক, তো অনেক অনেক ভালো লেখক এই সমস্ত বড় কাগজের লেখার বাইরেও কিন্তু রয়ে যান, যারা হয়তো দেখো কখনো ছাপা পত্রিকার মুখই দেখতে পায় না, এরকম এরকম লেখকও আছে। আমাদের একমাত্র নামে যে পত্রিকাটা বেরোয়, একমাত্র পত্রিকা, এই যে পত্রিকাটি আমাকে আমার বলতে ভালো লাগছে যে আমাদের পত্রিকায় কোনো লেখক ব্রাত্য নয়, কোনো লেখক আমাদের পত্রিকায় এই কথাটাতেই আসতে চাইছিলাম। দিদি তোমার একমাত্র, একদম একমাত্র পত্রিকার সব থেকে বড় ক্রাইটেরিয়া যেটা, লেখাটাকে ভালো হতে হবে, এছাড়া আর কোন রকম কোন ক্রাইটেরিয়া ফলো করে না একমাত্র পত্রিকা। ভালো লেখা হলে আমাদের মানে আমরা লেখককে দেখি না, লেখাটাই শুধু দেখি, লেখকটাকে। একদম একদম, আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম যে এমন একটা পত্রিকা, এখনো এরকম বেশ কিছু পত্রিকা আছে যারা এই লেখকের নাম দেখে না, লেখাটাকে প্রায়োরিটি দেয়। তারই একটা অন্যতম বিশিষ্ট পত্রিকা হচ্ছে আমাদের একমাত্র পত্রিকা। দিদি তোমাকে অনেক অনেক মানে লেখক আছেন এখনো যারা হয়তো কোনো কারণে নীরবে সরে আছেন, আমরা কিন্তু সেই সমস্ত লেখকদেরও একমাত্র পত্রিকাতে নিয়েছি। যে আমাদের এই একমাত্র পত্রিকা যে মানে সহ সম্পাদক প্রণব দত্ত, তিনিও একটা সময় খুব হই হই করে লিখতেন বড় বড় কাগজে, একদম প্রাতিষ্ঠানিক বড় বড় কাগজে, কিন্তু কোনো একটা কারণে তিনি একটা সময় বসে যান, লেখেন না। আমাদের কাগজে কিন্তু তাকে যে আমরা কলম লেখাই এবং খুব সুন্দর উনি লেখেন। ওনার লেখা অন্য চোখ বলে একটা কলম আমাদের আছে একমাত্র পত্রিকাতে, সেখানে উনি নিয়মিত লেখেন এবং এত ভালো ওনার লেখা না ধারণা করা যায় না। সত্যি তাই, এবং সেই জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দিদি। তুমিও কিন্তু এই একই ভাবে তরুণ কবিদের জন্য একটা জায়গা করে দিচ্ছ। আমরা চলে যাব তোমার কবিতার জায়গা আমরা রেখেইছি। আমরা সবসময়ের জন্য চাই যে তরুণ লেখকরা উঠে আসুক, অবশ্যই পাশে থাকতেই চাই আমরা সবসময়ের জন্য। কেননা দেখো, যারা অগ্রজ, যাদের কলম ইতিপূর্বে বহুভাবে ব্যবহৃত হয়েছে, তারা তো থাকুন, তারা তো থাকবেনই, কিন্তু তাদের পাশাপাশি উঠে আসুক তরুণরা। মানে আমি যেটা বলতে চাইছি যে আমি তো প্রচুর লেখা পড়ি, বিশেষ করে তরুণদের লেখা বলছি, তাদের মধ্যে এক একজনের লেখা না রীতিমতো মানে চমকে দেয়, এত ভালো লেখা। মানে নাম করে বলা যায়। আমাদের দেখো, তুমিও নিশ্চয়ই চিনবে, আমাদের সৌরভ চন্দ্র বলো, তারপরে এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে, তুমি রয়েছো, ওদিকে শুভঙ্কর চট্টোপাধ্যায় রয়েছে, সৌরভ বিশাই, পম্পা দে, নাজমুল হালদার, তারপরে আরেকটি ছেলে রয়েছে, খুব ভালো ভালো সমস্ত, অনেকেই ভালো ভালো লিখছে, অনেকেই ভালো ভালো লিখছে, খুব ভালো। খুব সঞ্জয় ঘোষ রয়েছে, উৎপল বল্লভ রয়েছে, ওদিকে মনোনীতা মৌ রয়েছে, প্রচুর ছেলে মেয়ে, এক ঝাঁক ছেলে মেয়ে যারা এখন ঝকঝক করছে লেখায়। তাদের লেখাও কিন্তু আমরা আমাদের একমাত্র পত্রিকাতে জায়গা দিই। মানে আমরা আমাদের গর্বের সঙ্গে, একমাত্র পত্রিকার গর্ব যেমন তরুণ প্রজন্ম, তেমন তাদেরও তো ভালো লাগে এই পত্রিকাটা, তারাও লিখতে চায়। একটা সময় দেখো কৃত্তিবাস পত্রিকা তরুণদের জন্য ছিল, তাই না? এখনো তাই আছে, এখন তরুণরা সেখানে জায়গা পায় বেশি। আমাদের একমাত্র পত্রিকা আমরা মূলত আমরা তরুণদের নিয়ে কাজ করতে চাই, তরুণদের সঙ্গে কাজ করতে চাই। আমাদের পত্রিকার উপরে তো লেখাই থাকে ক্যাপশন যে নতুন করে ভাবার কাগজ, মানে আমরা নতুনদেরকে নিয়ে কাজ করতে চাইছি। তো দিদি তোমার কবিতায় চলে যাব আমরা। আচ্ছা, পড়ছি। এটা হচ্ছে শ্রীচরণেষু মা, কবিতাটার নাম। শ্রীচরণেষু মা? হ্যাঁ। আচ্ছা। আমাকে ভূমিষ্ঠ করেছে তুমি, নাকি আমি নিজেই ভূমিষ্ঠ হয়ে গেছি? আমাকে ছুঁয়েছে জল, নাকি আমি নিজেই লক্ষ্যহীন ভেসে ভেসে ছুঁয়েছি প্লাবন? কে প্রথম তুমি আমাকে বলনি? আমাকে চিনেছে রাত্রি, নাকি আমি নিজেই রাত্রিকে চিনে চিনে ভেঙেছি অন্ধকারের পরিসীমা? কে প্রথম তুমি আমাকে বলনি? আমাকে বলনি ঠিক কতখানি পাখা মেলে আকাশে উড়ব আমি, কতটা সহজ হলে আমার নিজস্ব হবে অনন্ত আকাশ, তুমি আমাকে বলনি। মাতৃলব্ধ নয় পাখা, তবু আমি পেয়ে গেছি পাখির জীবন। রপ্ত হয়ে গেছে ক্রমে মাটির বসতি ছেড়ে শূন্যে ভাষার অভিযান। তবু যেহেতু তোমার মুখ দেখিনি কখনো, যেহেতু মাতৃ ছায়া তরু তমালের মতো আমাকে ঘেরেনি,
যেহেতু সমস্ত স্বপ্ন শৈশবেই চুরি হয়ে গেছে, আমাকে আমার করে তাই বুঝি চিনতে চায়নি রোদ। সুনীল বাতাস গাছের পাতায় এসে অভিমানে ফিরে গেছে একা। মা আমার এখনো অনেক পথ যেতে হবে, বাঁকে বাঁকে এত মেঘ, অন্ধকার, আমার কপালে কোনো কাজলের টিপ নেই। এখনো অনেক পথ আমাকে যেতে হবে, অথচ আমার কপালে কোনো কাজলের টিপ নেই। কি অসাধারণ ব্যঞ্জনা এই লাইনটার মধ্যে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতার যে গতি, কিছু কিছু শব্দ বন্ধ ব্যবহৃত হয়েছে, কিছু কিছু লাইন আছে যে লাইনগুলো মানুষকে নাড়িয়ে দিয়ে যায়। দিদির কবিতার এখানেই স্পেশালিটি। কত সাবলীল কবিতা, অথচ কি অসাধারণ ব্যাপ্তি সে কবিতার। আমরা চলে যাব দিদির পরের কবিতায়। আমি পরের কবিতা পড়ছি, তথ্যচিত্র। তথ্যচিত্র। হুম। শ্রোতা বন্ধুরা, আজ কথাকৃতিতে রয়েছেন আমার সাথে কবি দীপশিখা পোদ্দার। তিনি পড়ছেন তার কবিতা তথ্যচিত্র। কবিতার নাম তথ্যচিত্র। ফুল ফুল জামাটি সরিয়ে দিয়েছিলে প্রথম নড়িয়ে গাছটির সদ্য ফোঁটা কুঁড়ি। বসেছিলে মার খুব কাছে, কেউ কিছু বুঝে ফেলে পাছে, আমি তো মাসির মেয়ে বুড়ি। কদিন থাকবে এ বাড়িতে, শোয়া হবে এক মশারিতে, মা বলেছে তোরা ভাই বোন। কুড়ি থেকে ফুল হলো কবে, যে রাতে প্রথম অনুভবে চাঁদ ভাসে মেঘের মতন। 18 বছর পরে গাছে সে ফুল তেমনই ফুটে আছে, বাতাসেও সেদিনের দোলা। স্বামী কাজে চলে গেলে পরে কথা হয় শিকড়ে শিকড়ে, আছে ফুল নেই ফুল তোলা। আমরা এই কবিতার শেষ 3টে লাইন আরেকবার শুনে নেব দিদি। 18 বছর পরে গাছে সে ফুল তেমনই ফুটে আছে, বাতাসেও সেদিনের দোলা। স্বামী কাজে চলে গেলে পরে কথা হয় শিকড়ে শিকড়ে, আছে ফুল নেই ফুল তোলা। স্বামী কাজে চলে গেলে কথা হয় শেকড়ে শেকড়ে, আর ফুল রয়েছে, শুধু ফুল তোলাগুলো হারিয়ে গেছে। দিদি, তোমার কবিতার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো কবিতার গল্প, আর সে গল্পগুলোকে তুমি এমন মর্মভেদী করে তৈরি করো, আমরা যেন আমাদের বর্তমানে সেই ছবিগুলোকে দেখতে পাই। কিন্তু কোথাও একটা বিধে থাকে তোমার কবিতা, এত সহজেই মোছা যায় না। আমরা দিদি তোমার পরের কবিতায় যাব, তার আগে বাংলা কবিতা একাডেমি সম্বন্ধে একটু শুনবো দিদি। তোমার বাংলা কবিতা একাডেমিও বিভিন্ন ধরনের পুরস্কার দেন কবিদের, এবং তোর বিশেষ করে আমি জানি এটা যে তরুণ কবিদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্যও কিন্তু এই পুরস্কারটা একটা খুব বড় ভূমিকা পালন করে। সে বিষয়ে দিদি আমি তোমার কাছ থেকে একটু শুনে নেব। হ্যাঁ, আসলে বাংলা কবিতা একাডেমিও যখন তৈরি হয়েছিল তখন সুনীলদা ছিলেন সভাপতি, আমি সম্পাদক ছিলাম। তো আমাদের তখন সভাপতি ছিলেন অর্ধেন্দু চক্রবর্তী। তো আমাদের বিষয়টা ছিল হচ্ছে কবিতা একাডেমি যখন তৈরি হয় কবিতা কেন্দ্রিক কাজকর্ম, মূলত মানে যখন যেমন দরকার হবে কবিতা কেন্দ্রিক কাজকর্ম সেভাবেই একাডেমি চলবে। আমরা তরুণ প্রতিভার দিকে লক্ষ্য রাখবো, এটা আমাদের মোটো ছিল। যেহেতু যারা প্রতিষ্ঠার আলোয় এসে গেছে তাদের দিকে তো আমাদের তাকানোর তেমন দরকার পড়ে না, আমরা তরুণদের নিয়ে কাজ করতেই পছন্দ করি এবং করেছি। আমরা তরুণদের যে পুরস্কারটা দিয়ে থাকি, আমরা দিয়ে থাকি তুষার রায় স্মৃতি পুরস্কার, বাংলা কবিতা একাডেমি তুষার রায় স্মৃতি পুরস্কার, আর বাংলা কবিতা একাডেমি কবিতা সিংহ স্মৃতি পুরস্কার। এই দুটো পুরস্কার আমরা দিয়ে থাকি। এছাড়া তো আমাদের কবিতা কেন্দ্রিক নানান কাজকর্ম হয়, অনুষ্ঠান হয়, কখনো কখনো কবিতার তরফ থেকে প্রতিবাদও হয়, মানে যা হয় কবিতাকে কেন্দ্র করে একটা সার্বিক সংগঠনে যা যা হতে পারে
বাংলা কবিতা একাডেমি এবং একমাত্র পত্রিকা সেই প্রত্যেকটা ভূমিকা পালন করে আসে এবং মূল ভূমিকা কিন্তু তরুণ কবিদের এগিয়ে দেওয়া। মূল উদ্দেশ্য, দিদির মূল উদ্দেশ্য তরুণ কবিদের একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া এবং কিভাবে তাদের লেখনীকে আরো উন্নত করা যায়, কিভাবে তাদের অনুপ্রাণিত করা যায় প্রাতিষ্ঠানিকতার বাইরে গিয়ে এই একমাত্র পত্রিকা এবং বাংলা কবিতা একাডেমি সেই কাজটাই করে থাকে। এই জন্য দিদিকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত তরুণ কবিবর্গর পক্ষ থেকে। দিদি, তোমার পরের কবিতা। হ্যাঁ দিদি, তুমি আমাদের পাশে থেকো, আমাদের সমস্ত তরুণ কবিদের পাশে থেকো, তাদেরকে তারা যাতে এগিয়ে যেতে পারে ভরসা পায়, তুমি থেকো, একমাত্র পত্রিকা থাকো। তোমরাই তো আমাদের এই পত্রিকা এবং আমাদের কবিতা একাডেমির সবকিছু, সমস্ত কিছুই তো তরুণ কবিরা। ঠিক তাই। দিদি, পরের কবিতায় যাই। এই কবিতার নাম কালচে লাল সেলাম। কালচে লাল সেলাম। হাত ঢুকেছে বুকের মধ্যে, সুখের মধ্যে ঢুকছে ও কোন হাওয়া। সদ্য প্রথম কিশোরকে আজ একলা একলা স্নান শেখাচ্ছে শাওয়ার। কোথাও লাল সিগন্যাল নেই, তীব্র জোরে হর্ন দিচ্ছে বাস। দুটো কুকুর আটকে আছে, চোখ সরিয়ে নিচ্ছে ভাদ্র মাস। সান্ধ্য কাগজ বিক্রেতাকে অল্প অল্প কাছে আনছে ক্রেতা। তিনটি ফুলের দুর্গন্ধে প্রাণ পলাতক রক্ত গোলাপ নেতার। আমরা নিছক পাঠক মাত্র, পুঁজি বলতে হরেক রকম কাম। মার্কস লেনিনের সমাজতন্ত্রে পেরেক ঠুকি কালচে লাল সেলাম। অথচ এই বিকেল বেলা বামে এবং দক্ষিণেও বাঁক নিচ্ছে বই ভর্তি ঠেলা। সামনে লেখক, পশ্চাদে যশ, প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা। খেলছে চালক, সে কোন বালক, খেলতে খেলতে গড়িয়ে যাচ্ছে পছন্দসই অঙ্গে। পাশ দিয়ে এক অন্ধ শিশু ভিক্ষে করছে মায়ের সঙ্গে সঙ্গে। কি অসাধারণ কবিতা আমরা শুনলাম। যদি ফলো করেন একটু কবিতাটা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন যেটা বোধহয় পুরো কবিতাটাকে ঢেকে ফেলে। আমরা নিছক পাঠক মাত্র, পুঁজি বলতে হরেক রকম কাম। মার্কস লেনিনের সমাজতন্ত্রে পেরেক ঠুকি কালচে লাল সেলাম। অথচ এই বিকেল বেলা বামে এবং দক্ষিণেও বাঁক নিচ্ছে বই ভর্তির ঠেলা। সামনে লেখক, পশ্চাদে যশ, প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা। সামনে লেখক, পশ্চাদে যশ, প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা। আবার শুনুন শ্রোতা বন্ধুরা, সামনে লেখক, পশ্চাদে যশ, প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা। প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা। এই একটা লাইন পুরো কবিতাকে খান খান করে দেয়। কবিতার ভিতর থেকে বেরিয়ে আসে সেই চাবুক, যে চাবুক সমাজের ভিতরের যে খেলাটা সেটা তুলে ধরে। দিদি, অসামান্য কবিতাটা শুনলাম। কোথায় গিয়ে যে বিঁধলো, এই একটু আগেই তোমাকে এই প্রশ্নটা করেছিলাম যে প্রাতিষ্ঠানিকতার বাইরে গিয়ে যে কাজটা, এটাই তো মানে তোমার এই একটা লাইনে যথেষ্ট, যে সামনে লেখক, পশ্চাদে যশ, আর প্রতিষ্ঠানের চমকপ্রদ খেলা, এটাই আমরা বাইরে দেখে আসছি। আর তার ঠিক কন্ট্রাস্টে তুমি আমাদের সমাজের আরেকটা ছবি এঁকেছো, সেই দুটো লাইন একটু পড়বে। খেলছে চালক, সে কোন বালক, খেলতে খেলতে গড়িয়ে যাচ্ছে পছন্দসই অঙ্গে। পাশ দিয়ে এক অন্ধ শিশু ভিক্ষে করছে মায়ের সঙ্গে সঙ্গে। পাশ দিয়ে এক অন্ধ শিশু ভিক্ষে করছে মায়ের সঙ্গে সঙ্গে। আশা করি শ্রোতা বন্ধুরা, এই কবিতার আর কিছু বলার থাকে না। সবটাই কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো স্বচ্ছ। শুধু চোখ দিয়ে দেখতে হবে। আমরা সরাসরি চলে যাব দিদির পরের কবিতায়। আচ্ছা শাশ্বতী, তুমি তো নিজেও একজন লেখক, কবি, তুমি একটা কবিতা শোনাও না।
দিদি আমি নিশ্চয়ই তোমাকে কবিতা শোনাবো। তোমার আর দুটো কবিতা শুনে নি, তারপরে তোমাকে আমি কবিতা শোনাবো। আচ্ছা আচ্ছা, এবার আমি পড়ছি। আমার কবিতার নাম হচ্ছে জীবন। কবিতা জীবন। জীবন মানে একটি বিকেল, জীবন মানে হাওয়া, জীবন মানে শান্ত নিঝুম নদীর কাছে যাওয়া, জীবন মানে পথের পাশে একলা ভাঙা ঘর, জীবন মানে ঝড়ের শেষে স্তব্ধ চরাচর, জীবন মানে মুগ্ধ অলিক রাতের শেষে আজান, জীবন মানে একটি পালক শূন্যে ভাসমান, জীবন মানে নাম না জানা গন্ধবিহীন ফুল, জীবন মানে হঠাৎ করা একটি দুটি ভুল, জীবন মানে দোদুল্যমান দীর্ঘ পাইন ওক, জীবন মানে মাত্র একটি পলক। জীবন মানে হঠাৎ করা একটি দুটি ভুল। এর চেয়ে সুন্দর কবিতা আর কি হতে পারে? শ্রোতা বন্ধুরা, কি সুন্দরভাবে একটা অন্তঃসলীলা ছন্দে কবিতাটি প্রবাহিত হয়েছে। এই ছন্দের মধ্যে জীবনের সারমর্মটুকু তুলে ধরেছেন কবি দীপশিখা পোদ্দার। অত্যন্ত বলিষ্ঠ কবি দীপশিখা পোদ্দার। শুধু বলিষ্ঠ নন, সাহসীও বটে। আমরা সেরকম একটি কবিতাও শুনবো আজকের এই অনুষ্ঠানে। দিদি, তোমার সাহসী কবিতা শুনবো। ওগুলো তোমার সিগনেচার পোয়েম। সত্য কবিতা, এগুলো জীবনের সত্য কবিতা, জীবনের সত্য কবিতা। ঠিক। কবিতার নাম স্বাগত 1400। আমি এর উপরে আরেকটা কবিতা ইচ্ছে রয়েছে পড়ার, সময় পেলে পড়বো। এই কবিতার নাম স্বাগত 1400। জনি পেতে শুয়ে আছে নারী এক পেট ভাতের আশায়, 1350 থেকে এত দূরে এসেও আজও কেন এই মন্বন্তর, বছরে বছর মিশে শতকের কালো স্রোতে ভেসে যাচ্ছে আমাদের ব্যক্তিগত দিন, নাগরিক বাসা বাড়ি গাঢ় নীল বেদনাগুলোকে সাজিয়ে রেখেছে যেন বিনত কোলাজ। এখনো অবাক হই, আষাঢ়ের ললিত বৃষ্টির মতো বেঘুল নিকুঞ্জ বনে কেঁপে ওঠে অচেতন প্রমীলা জগৎ। কেমন ভাস্কর্য প্রণালী বহমান, সুচারু শিল্পের 1400 মৃৎপাত্রের মতো চূর্ণ বিচূর্ণ নারী মৌন ভেসে যায়। শতাব্দী এগিয়ে আসে, শতাব্দী যায়, জনি পেটে শুয়ে থাকে নারী এক পেট ভাতের আশায়। জনি পেতে শুয়ে থাকে নারী এক পেট ভাতের আশায়। আমরা সবটুকু জানি, আলাদা করে বলে দিতে হয় না এ কবিতার সারমর্ম। কারণ আমরা বোধহয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত। নারীর স্বাতন্ত্র্যকে ছেড়ে নারী যখন ভাতের জন্য রাস্তায় নামেন, আমাদের সমাজের লজ্জা তার এই নেমে আসার থেকে উঠে আসে। শ্রোতা বন্ধুরা, আমরা কবিরা যারা আমরা লেখালেখি করি, আমরা বোধহয় আর কিছু বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। আমাদের একমাত্র অস্ত্র হলো কলম। তাই আমাদের না বলা প্রতিবাদটা কলম করে দেয়। দিদির এই কবিতাটা তার এক অনবদ্য নিদর্শন। আমরা চলে যাই দিদির পরের কবিতায়। হ্যাঁ, তুমি আমাকে একটু আগে সাহসী কথাটা বলছিলে। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা মনে করি যে কবিতার মধ্যে সাহসের কিছু নেই আসলে। অনেক সময় তো সত্যকে তুলে ধরাটা অনেকের কাছে সাহস মনে হয়, কিন্তু সেটা তো সাহস নয়, এটা সত্যকে বলার একটা অধিকার। অধিকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যকে তুলে ধরার একটা অধিকার, যেগুলো যে সত্যগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে সেগুলোকে সামনে আনাটার অধিকার আমাদের। এটা সব কবিদেরই আছে। তো আচ্ছা, আমি পড়ছি। আমার কবিতাটার নাম হচ্ছে আলো। আলো। জনির ভিতর ধর্ম কর্ম, জনির ভিতর বাড়ি, জনির ভিতর সম্পর্ক উত্তরাধিকারী,
ইহুদি, পার্সি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সব ধর্মেই কাম নারীকে ছুঁয়েছে রাতের কালোয়, প্রাচীরে প্রাচীরে বলেছে আলোয় নারী নরকের দ্বার। তবু পৃথিবীর সব আলোপথ, সব ছায়াপথ থেকে দূরে জননী দিয়েছে জনিপথ মেলে ধর্মের কুলে কুলে। সেই ধর্মে মন্দির, মঠ, কোরআন, আবেস্তা, গীতা, ত্রিপিটক তোমার আমার বাড়ি। নারীর জন্য কাম কাঞ্চন উত্তরাধিকারী। আলোক বর্ষ পার হয়ে এসে দাঁড়িয়েছি, দেখো দাঁড়িয়ে রয়েছি একা। আমি শরৎ আকাশে মেঘের মতন অনিকেশ এক নারী। ঘর নেই, কোনো চর নেই বলে দুঃখ করি না। দুকুল ছাপানো স্বপ্নে মাতাল শরীর দিয়েছি খুলে। এক ফুল থেকে ভেসে যাই আমি মনের মতন অন্য আর এক ভুলে। আমি ধর্মের সাথে সঙ্গম করি, নিছক কামুক পুরুষের মতো স্রেফ করি সহবাস। ধর্মকে আমি চুষে ফেলে দিই, মানুষের গায়ে লিখে রাখি শুধু মানুষের ইতিহাস। শতবর্ষের ধুলো উড়ে যায়, দেখো মেয়েটির চোখ স্বপ্নে কাজল কালো। সনাতন মেঘ ছিঁড়ে ফেলেছে মেয়ে, জনিপথে ওর ঝর্ণা আলো আলো। শুরুতে প্রথম যে লাইন দুটো আমরা শুনেছিলাম এই কবিতায়, তার দ্বিতীয় লাইনটা দিদিকে একবার পড়তে বলবো। জনির ভিতর ধর্ম কর্ম, জনির ভিতর বাড়ি, জনির ভিতর সম্পর্ক উত্তরাধিকারী। জনির ভিতর সম্পর্ক উত্তরাধিকারী। আর দিদি শেষ লাইনটা পড়ো। শতবর্ষের ধুলো উড়ে যায়, দেখো মেয়েটির চোখ স্বপ্নে কাজল কালো। সনাতন মেঘ ছিঁড়ে ফেলেছে মেয়ে, জনিপথে ওর ঝর্ণা আলো আলো। জনিপথে ওর ঝর্ণা আলো আলো। এই যে কবিতার শুরু আর কবিতার শেষ, মাঝখানেরটুকু তো শুধু একটা সেতু বন্ধন। শ্রোতা বন্ধুরা, এই একটু আগে আমি বলছিলাম যে দিদির সাহসী কবিতা। আসলে সাহস কিন্তু সততার সামনের মুখোশ। পিছনে সততা থাকে বলেই সাহস সামনে এসে দাঁড়াতে পারে। আর সেই সাহসের নিদর্শন আমরা এই কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই। উত্তরাধিকার থেকে আলোদান সবটুকু। আর যেখানে বারবার নারী অপমানিতা, সেইখানেই সৃষ্টি কবির কলমে উকি দেয় প্রতিবাদ হিসেবে। দিদি তোমাকে একটা কবিতা শোনাই। এটা আমার অগ্নিসম্ভবা কাব্যগ্রন্থ থেকে। শহীদ। রাজপথে জমায়েত, জনগণ পুজো মহাভোজ। কখনো বা মনে হলে অর্বাচীন সমাজের খোঁজ। যে সমাজ শুয়ে থাকে, তীব্র আলো দেহ ফুঁড়ে ঢোকে। শরীরের অন্ধকারে ছুঁচ হয়ে বিধে থাকে শোকে। বয়স গণিত তত্ত্বে যোগের হিসাব শেখা খাতা, সান্ত্বনার সামিয়ানা, পিছনে লুকানো অন্নদাতা। ৩ থেকে ৮৩ দেহজ মাংসের আস্বাদ, বক্তৃতার রাজকোষে ক্ষমা পায় রিক্ত অপরাধ। প্রতিদিন পথে ঘাটে স্লোগানের হরিলুট হয়, যারা কথা লুটে নেয় তাদের জীবন সংশয়। প্রথমত সমস্বরে গেয়ে ওঠা বন্দে মাতারম, রক্ত দিয়ে পতাকায় লিখে রাখে শহীদের নাম। জীবন শহীদ হলে মোমবাতি ক্ষোভ গিলে খায়। জীবন শহীদ হলে মোমবাতি ক্ষোভ গিলে খায়। সমাজ শহীদ হলে কার কতটুকু আসে যায়। বাহ, দারুণ লেখা। তুমি তো খুব সুন্দর তোমার কবিতা আগেও শুনেছি, খুব ভালো লেখা। একদম মানে ওই প্রতিবাদটাকে নিয়েই আমি আজকে তোমাকে পড়ে শোনালাম। কারণ তোমার লেখা, তোমার ভাবনা চিন্তার সাথে কোথাও একটা বোধহয় আমার ভাবনা চিন্তা মিলে যায়। আসলে তুমি ভেবে দেখবে যে একজন মেয়ের দুঃখ কষ্টের সঙ্গে
অন্য সব পৃথিবীর সমস্ত মেয়েদের দুঃখ কষ্টে কিন্তু হাত ধরে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও হাত ধরে থাকেই থাকে। এবং সেই জায়গা থেকেই বোধহয় কোথাও একটা হুম। কি সব মহিলারা ওই একটা জায়গাতেই মিশে যায়। ঠিক ঠিক। যে শব্দটা হলো দুঃখ, যে হুম। শব্দটা হলো যন্ত্রণা। হুম। দিদি, তোমার পরের কবিতায় যাই। কবিতার নাম হচ্ছে গাছগুলো। কবিতা গাছগুলো। কবিতা পড়ছেন কবি দীপশিখা পোদ্দার। দুপুরবেলা ঘুম না আসা নিঝুম এক সম্পর্কের ছাদে শ্যাম্পু করা শূন্যতারা অত্যাধুনিক খিদের আহ্লাদে হলুদ রঙের পাপড়ি খুলছে ভীষণ তীব্র ইচ্ছের, নিজের মতো ফুটবে বলে দু আঙুলে জায়গা করে নিচ্ছে। কিন্তু আমরা ভাবছি এসব মিথ্যে মিথ্যে, ফাটল ধরা আয়না। এভাবে ঠিক অপটিমিস্ট প্রতিবিম্ব ফুটিয়ে তোলা যায় না। গেলে কি ওই আটপৌড়ে ছাদগুলো সব রেলিংতে ঝোলে? কি বিচ্ছিরি উদম সিঁড়ি, উঠতে গেলেই ধাক্কা ধাক্কি চলে। তবু টবের ভিতর দুঃসাহসিক বাড়ন্ত গাছগুলোর ইচ্ছে করে, সত্যি ভীষণ ইচ্ছে করে বাতাস এসে হাত বুলোক। কিন্তু সেসব কনসেপ্ট তো রক্তাক্ত, এফোর ওফোর কাঁচ ঢোকা। তার উপরেই দাঁড় করাচ্ছে গল্পটিকে অনভিজ্ঞ গল্পকার। ফলত এই দুপুরবেলা অবাক খেলায় ডানামাত্রিক হলুদ প্রজাপতি উড়তে উড়তে উড়িয়ে নিচ্ছে পয়ঃ প্রণালীর দুরন্ত ক্ষয়ক্ষতি। চোখ টানছে মধুর শাখা, মাঝ বয়সের মাতাল হাওয়া উঠতি কচি গাছে, উঠতে গিয়েও পারছে না ঠিক, পিছলে যাচ্ছে মুহুর্মুহু অক্ষমতার কাছে। পিছলে যাচ্ছে মুহুর্মুহু অক্ষমতার কাছে। এই কবিতায় আরেকটা মারাত্মক লাইন, যেটা বন্ধুদের সবার মনের মধ্যে হয়তো গেঁথে যাওয়া উচিত। এইভাবে ঠিক অপটিমিস্ট প্রতিবিম্ব ফুটিয়ে তোলা যায় না। দেখুন বন্ধুরা, খুব গভীর কথা, খুব গুরুতর কথা কত সহজে কবিতায় বলে দিলেন। এখানেই কবি দীপশিখা পোদ্দারের বিশিষ্ট ভাবনার পরিচয়, এখানেই কবিতার বলিষ্ঠতা। কবি এখানেই পাঠকের মন জয় করতে পারেন। আমাদের হাতে সময় কমে এসছে। আমরা যেতে যেতে দীপশিখাদির কাছ থেকে পাঠকদের উদ্দেশ্যে এবং তরুণ কবিদের উদ্দেশ্যে কিছু কথা শুনে নেব, যেটা আমরা আমাদের পথে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবো, মনে রাখতে পারবো, সমৃদ্ধ হতে পারবো। আমি তাহলে সেটা একটা কবিতাতেই বলি। একদম, তুমি তোমার কবিতা দিয়েই বলো। কবিতার নাম জুজু। আমি জুজু? মধ্যে জুজু মানে যেমন ভয় পাই না, জুজু, হ্যাঁ জুজু। সে জুজু। এই কবিতার মধ্য দিয়ে আমার সমস্ত কথা আমি তরুণ সমাজকে এবং সমস্ত সমাজকেই বলে যেতে চাই যে আমরা যে সময়ের মধ্য দিয়ে এখন যাচ্ছি, সেই সময়ের যে মানসিকতা, আমাদের চারপাশে যে মানসিকতা আমরা পাচ্ছি, সেটা যে এই সমাজকে উন্নত করছে না, আমাদের মানবিকতাকে, আমাদের মনের ভিতরের ভূমিকে যে উন্নত করছে না, অন্ধকারে নিয়ে যাচ্ছে, সেই কনসেপ্টের উপরেই আমার এই কবিতাটার নাম জুজু। আচ্ছা, ছোট্ট কবিতা। ভয়ে হিম হয়ে আছে গলিপথ থেকে রাজপথ, ভয়ে হিম হয়ে আছে গলিপথ থেকে রাজপথ। সেই যে বন্ধ করেছে চোখ, আর খুলছে না, না সম্পর্ক, না সমাজ, না রাষ্ট্র। অথচ কোথাও কোনো অস্ত্র শস্ত্র নেই, বারুদ, বন্দুক, কাতান কিচ্ছুটি না, শুধু পুরুষাঙ্গটি তাক করা। ছুটছে ছুটছে ছুটছে, শতাব্দী পেরিয়ে যাচ্ছে নকশি কাঁথার। ও মেয়ে, তুই পালাবি কত আর? তুই পালাবি কত আর? মেয়েরা ছুটেই চলে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মেয়েরা পালাতে থাকে,
কার থেকে? আসলে এই সমাজের থেকে, নিজের থেকে। এরপর আর কিছু বলার থাকতে পারে না। আমরা দীপশিখাদিকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে পারি। দিদি, তোমার জন্য, তোমার কবিতার জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধা। তোমাকেও খুব ভালোবাসা জানাই এবং আমার সমস্ত পাঠক শ্রোতা বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। দিদি, আজ তাহলে এই পর্যন্ত। তোমার কবিতায় আবার আমরা ফিরবো আরেকটা পর্বে। নমস্কার।